বিসমিল্লাহির রহমানির রহিম। ধাতুর সক্রিয়তা ক্রম অথবা ধাতুর সক্রিয়তা সিরিজ মনে রাখার সহজ টেকনিক বা ট্রিক্স। কে না কে মেগাস্টার, এলো যাবে ফিরে, পালাবে হাইড্রোজেন, কালকের হাজি, আজকের পাটোয়ারি আউলিয়া। আরেকবার রিপিট। কে না কে ম্যাকগাইভার, এলো যাবে ফিরে, পালাবে হাইড্রোজেন, কালকের হাজি, আজকের পাটোয়ারি আউলিয়া। দেখো, কেতে পটাশিয়াম, নাতে সোডিয়াম, কেতে ক্যালসিয়াম, মেগাস্টারে ম্যাগনেসিয়াম, এলোতে অ্যালুমিনিয়াম। যাবেতে জিঙ্ক, ফিরেতে আয়রন বা ফেরাস, পালাবে প্লাম্বাম বা লেড। হাইড্রোজেন ধাতু না, আমাদের কবিতা ছন্দের জন্য রাখলাম কালকের মানে কফার, হাজি মানে হলো হাইড্রোজিয়াম বা পারদ, আজকের আর্জেন্টাম বা সিলভার, পাটোয়ারি প্লাটিনাম এবং গোল্ড হলো ওরাম। এটাকে আমরা গোল্ড বলি, ওরাম আউলিয়া। এখন দেখো, এই সক্রিয়তা ক্রমটা আমাদের অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা হওয়ার পর আমি যে কোশ্চেনটা পড়াবো সেই কোশ্চেনটা অবশ্যই তোমার বোর্ড পরীক্ষায় আসবে অথবা টেস্ট বা প্রি টেস্ট পরীক্ষায় আসবে। এখন দেখো, এখানে যে আমি ধাতু ক্রমটা লিখলাম, যে প্রথম যে পাঁচটা ধাতু আছে এরা অধিক সক্রিয় ধাতু। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এই ধাতুর পরমাণুগুলো খুব দ্রুত ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন গঠন করতে পারে, এজন্য এরা খুবই সক্রিয় ধাতু। আকরিক থেকে এই ধাতুগুলো যখন নিষ্কাশন করা হয় তখন আমাদেরকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ঘটিয়ে করতে হবে, এটা পদ্ধতির নাম। এবার আসো 2 নম্বর। জিঙ্ক থেকে শুরু করে সিলভার পর্যন্ত এখানে যে 6টা ধাতু আছে হাইড্রোজেন বাদ দিলে, জিঙ্ক, ফেরাস, লেড, কপার, মার্কারি এবং সিলভার, এই 6টা ধাতুকে এরা মধ্যম সক্রিয় ধাতু এবং এদেরকে আকরিক থেকে নিষ্কাশনের সময় বিশেষ করে এই কার্বন বিজারণ পদ্ধতি প্রয়োগ করতে হয়। কার্বন বিজারণ পদ্ধতি, বিজারণ ঘটিয়ে এই পদ্ধতিটা প্রয়োগ করতে হয়। এরপরে 2টা মৌল আছে, একটা হলো প্লাটিনাম আর একটা হলো গোল্ড। এই দুইটা অত্যন্ত নিষ্ক্রিয়, সাধারণত এরা কোনো রাসায়নিক বিক্রিয়ায় খুব বেশি অংশগ্রহণ করে না এবং প্রকৃতিতে এরা বিশুদ্ধ বা মুক্ত অবস্থায় থাকতে পারে। এই জন্য এরা অত্যন্ত দামি এবং মূল্যবান ধাতু। বিশেষ করে গোল্ডটা আমাদের অর্নামেন্ট বা অলংকার হিসেবে এটা ব্যবহার করা হয়। তাই এটা এই যে বিশুদ্ধ অবস্থা প্রকৃতিতে পাওয়া যায় সবচেয়ে কম সক্রিয়, এটা সবচেয়ে কম সক্রিয় মনে। এবার আসে আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা পরীক্ষায় আসবে ডেফিনেটলি, সেটা হলো অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে কি ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়। অ্যালুমিনা হচ্ছে অ্যালুমিনিয়াম এর একটা আকরিকের নাম হলো বক্সাইড আকরিক। এই বক্সাইড আকরিকে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে সেখান থেকে কঠিন অ্যালুমিনিয়াম অক্সাইড বের করা হয়। এই অ্যালুমিনিয়াম অক্সাইডকে অ্যালুমিনা বের করা হয়, অ্যালুমিনা বলে। এই অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করার সময় এর সাথে একটা যৌগ মিশানো হয়, সে যৌগটার নাম হলো ক্রায়োলাইট। এই যে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ক্রায়োলাইট মেশানো হয়। এই ক্রায়োলাইটটা হলো, এটা বাণিজ্যিক নাম এবং এটা রাসায়নিক নাম হলো সোডিয়াম হেক্সাফ্লুরো অ্যালুমিনেট। মনে রাখার কৌশল দেখো, এ হলো সোডিয়াম, এ হলো অ্যালুমিনিয়াম, এটা হলো ফ্লোরিন। খুব ভালো করে খেয়াল করে যে ফ্লোরিন। এখন দেখো অ্যালুমিনিয়ামের যোজনে 3, তাই দেখো এই যে সোডিয়ামের নিচে 3 আসছে। আমি এখানে ক্লিয়ার করে দেখাই, এই যে এন এ, এই যে এ এল, এই যে এফ। দেখো অ্যালুমিনিয়ামের যোজনী 3, এখানে 3 চলে আসছে। সোডিয়ামের যোজনী 1, এখানে 1 না লিখলেও চলবে। আর 6টা ফ্লোরিন পরমাণু লাগবে, এই যে 6টা ফ্লোরিন পরমাণু। তাই এখান থেকে পড়া শুরু করে, এই যে হেক্সা ফ্লুরো, এই যে সোডিয়াম অ্যালুমিনেট। আশা করি আমি যেভাবে শিখে দিচ্ছি এভাবে তুমি পারবা। কেন মিশানো হয়? কেন মিশানো হয় সেটা হলো, এই অ্যালুমিনিয়াম অক্সাইড একটা কঠিন পদার্থ এবং এর গলনাঙ্ক হলো 2050 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এর গলনাঙ্ক। এখন এই বিশাল পরিমাণ তাপমাত্রা তৈরি করা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। এই বিশাল পরিমাণ এটা তৈরি করা অত্যন্ত কঠিন। এই যে অ্যালুমিনিয়াম অক্সাইডকে গলিয়ে তরলে পরিণত করতে হবে যদি আমরা অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করতে চাই, তখন এই অ্যালুমিনিয়াকে গলাইতে হবে। তো গলাইতে গেলে অবশ্যই তাকে তাপ দিতে হবে, কিন্তু এর গলনাঙ্ক হলো 2050 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এত, এই যে এত বেশি তাপমাত্রা তৈরি করা অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল। তাহলে কি করতে হবে? তাহলে এর সাথে যে এই ক্রায়োলাইট মিশিয়ে দাও, এই যে অ্যালুমিনিয়ার সাথে ক্রায়োলাইটটা মিশিয়ে দাও। যখনই অ্যালুমিনিয়ার সাথে ক্রায়োলাইটটা মিশানো হয় তখন এই যে মিশ্রণটা, এই মিশ্রণের মধ্যে এই 800 থেকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যেই এই অ্যালুমিনিয়াটা গলে যায়।
তাহলে 2050 থেকে টেম্পারেচার নেমে আসছে কত, 800 থেকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এটা সহজ, এটা তৈরি করা খুব সহজ। তাই এই অ্যালুমিনার গলনাঙ্ক হ্রাস করার জন্য এর সাথে ক্রায়োলাইট বা সোডিয়াম হেক্সাফ্লুরো অ্যালুমিনেট মিশানো হয়। তবে এই ক্রায়োলাইটের নিজস্ব গলনাঙ্ক কিন্তু 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এবারে আমরা আসি পরবর্তী কোশ্চেন, যেটা আমাদের পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা সিকিউ হিসেবে 4 মার্কসে থাকবে। আশা করি আমি তোমাকে অনেক সুন্দর করে শিখিয়ে দিচ্ছি। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। বক্সাইট আকৃতি থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন পদ্ধতি খুব ভালো করে খেয়াল করে দেখো। তো দেখো, প্রথমে আমরা কি করব, অ্যালুমিনিয়াম বের করব। এখান থেকে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে এই বক্সাইট আকৃতি থেকে 2 অণু পানি বের করে দিয়ে প্রথমে এই কঠিন অ্যালুমিনিয়ামকে বের করা হয়। তারপর কিছুক্ষণ আগে আমরা কিন্তু এটার বিবরণ দিচ্ছি, এটা কিন্তু কঠিন পদার্থ এবং গলনাঙ্ক 2050 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই যে অ্যালুমিনা যেটা আছে, এই অ্যালুমিনার সাথে এই ক্রায়োলাইট মিশানো হবে। মিশানোর পর এখানে যে বিবরণটা আসবে, এটা তোমার বইতে যথেষ্ট সুন্দর লেগেছে, এই জন্য আর আমি এখানে লিখলাম না, তুমি বই দেখে লিখে নিবা। এখানে হলো এই যে একটা স্টিলের পাত্র, দেখো আমি লাল কালার দিয়ে দেখালাম, এটা স্টিলের পাত্র। একটা স্টিলের পাত্রকে নেওয়া হয় এবং এই স্টিলের পাত্রের ভিতরে এই চারদিকে দেখো, দেখো ভিতর দিকে পুরো একটা গ্রাফাইডের আস্তরণ, অর্থাৎ কার্বন গ্রাফাইড রূপটা যেটা, সে গ্রাফাইডের একটা আস্তরণ দেওয়া হয়। তারপরে এই কতগুলো, আমি এখানে 3টা দেখাইছি, এর 3-এর অধিকও হতে পারে, কতগুলো কার্বন দণ্ডকে এই যে উপর থেকে এই দ্রবণের ভিতরে প্রবেশ করায় দেওয়া হয়। নিশ্চয়ই কিছুক্ষণ আগে আমি তোমাকে বলছি, এই পাত্রের ভিতরে আমরা কিন্তু এই অ্যালুমিনা নেব, নট বক্সাইড নেব না, আমরা জাস্ট অ্যালুমিনা নেব। আর আমরা কি নেব, ক্রায়োলাইটের মিশ্রণটা এখানে রাখবো। তারপরে এর ভিতরে আমরা এই কার্বন দণ্ডগুলোকে প্রবেশ করে দিব। মনে রাখতে হবে এই কার্বন দণ্ডগুলো কোনোভাবেই যেন এই নিচের পাত্রকে স্পর্শ না করে, তাহলে হবে না। তারপর আমরা এটার সাথে তড়িৎ সংযোগ করব। কিভাবে তড়িৎ সংযোগ করব, এই যে গ্রাফাইট দণ্ড আছে দেখো, এই গ্রাফাইটের সাথে ব্যাটারির অথবা তড়িৎ উৎসের নেগেটিভ সাইডটাকে আমরা ইউজ করব। নেগেটিভ সাইড ইউজ করার সাথে সাথে তখন এই যে গ্রাফাইট দণ্ড এই যে পাত্রের সাথে যেটা লেগে আছে, এটার নাম হয়ে যাবে ক্যাথোড। আর এই যে আরেকটা যে গ্রাফাইট দণ্ডগুলো আছে, সেই গ্রাফাইট দণ্ডের সাথে আমি ব্যাটারির বা তড়িৎ উৎসের ধনাত্মক প্রান্তকে লাগাবো। ফলে এই প্রত্যেকটা দণ্ড, এই 3টা দণ্ড কিন্তু অ্যানোড হিসেবে পরিচিত হয়ে যাবে। এখন আমরা এই পাত্রের ভিতরে যে মিশ্রণটা নিলাম, সেটা হলো অ্যালুমিনিয়াম এবং ক্রায়োলাইটের যে মিশ্রণটা নিলাম, সেই মিশ্রণের মধ্যে আমরা টেম্পারেচার দেব 800 থেকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেব। দেওয়ার সাথে সাথে কিন্তু এই অ্যালুমিনিয়ামটা গলে যাবে। এই যে অ্যালুমিনা Al2, এই যে O3, এ প্লাস ক্রায়োলাইট Na3, Al, এই যে F6, হ্যাঁ, এটা গলে যাবে। এই যে এখন এটা গলে যাবে, গলে যাওয়ার সাথে সাথে এই অ্যালুমিনিয়াম আয়ন হিসেবে বের হয়ে যাবে, অক্সিজেন আয়ন হিসেবে বের হয়ে যাবে। তাহলে এখানে দেখো, খুব ভালো করে দেখো, এই যে অ্যালুমিনিয়াম আছে, এই যে অ্যালুমিনিয়াম আছে, যখনই এখানে অ্যালুমিনিয়ামটা গলে গেল, তখন এই অ্যালুমিনিয়াম অক্সাইডটা ভেঙে গেল। ভেঙে কি তৈরি করলো, অ্যালুমিনিয়াম আর অক্সাইড আয়ন তৈরি করলো, অ্যালুমিনিয়াম ক্যাটায়ন আর অক্সিজেন অ্যানায়ন তৈরি করলো। এখন কিভাবে মনে রাখবা, এখানে কয়টা অ্যালুমিনিয়াম, এই যে দেখো 2টা অ্যালুমিনিয়াম, যেহেতু আয়ন হয়ে যাবে তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী কিন্তু 3+, যোজনী 3, এই জন্য আমরা এখানে 3+। আর এখানে 3টা অক্সিজেন, এই যে 3টা অক্সিজেন দিলাম, তাহলে এখানে কিন্তু অক্সিজেনের যেহেতু ঋণাত্মক যোজনী -2, এটা আমরা পেয়ে গেলাম। যে তাহলে আমরা দেখলাম এই দ্রবণের মধ্যে এখন কে আছে, 2টা আয়ন আছে, একটা হলো অ্যালুমিনিয়াম ক্যাটায়ন এবং অক্সিজেন অ্যানায়ন, এই 2টা আয়ন কিন্তু এখন এখানে ভরপুর আছে। এখন যখনই আমি এই তড়িৎটাকে সংযোগ করে দেব, দেওয়ার সাথে সাথে কিন্তু খেলা শুরু হয়ে যাবে। কি খেলা, সেটা হলো মেসির খেলা। দেখো কিভাবে খেলা হয়, সেটা হলো যেহেতু পাত্রটা নেগেটিভ, এই যে পাত্রটা নেগেটিভ, তাহলে অবশ্যই সে এই যে পজিটিভকে আকর্ষণ করবে, অর্থাৎ অ্যালুমিনিয়াম আয়নকে আকর্ষণ করবে। দেখো আকর্ষণ করতেছে পাত্র নিচের দিকে, যে আকর্ষণ করতেছে, করার সাথে সাথে অ্যালুমিনিয়াম কিন্তু এই যত অ্যালুমিনিয়াম আয়ন আছে সবগুলো অ্যালুমিনিয়াম আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমান্বয়ে নিচে নেমে আসবে। নিচে নেমে এসে এই যে দেখো আমরা এখানে 4 অণু দিব। তাহলে দেখো 4 অণু কেন দিলাম কিছুক্ষণ পরে বুঝাবো। এখানে 4টা আয়ন নিলাম, একটা আয়নে 3টা করে যদি ইলেকট্রন নেয়, তাহলে 4টা আয়নে দেখো এই যে 12টা ইলেকট্রন নেবে, এই যে 12টা ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করে এখানে এই যে 4 পরমাণু অ্যালুমিনিয়াম মুক্ত ধাতু তৈরি করবে।
এবং এই মুক্ত ধাতুতে দেখো আমি এখানে দেখাই দিচ্ছি, এই যে নিচে এখানে জমা হচ্ছে, সঞ্চিত হচ্ছে তরল অবস্থায়, ক্রমান্বয়ে তারপরে এটাকে আস্তে 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 দেখো এই যে পাত্রে কিন্তু এটাকে সংগ্রহ করা হলো, আমি অ্যালুমিনিয়াম কিন্তু পেয়ে গেলাম। এবার কিন্তু আমার আরেকটা সাইডে তো দেখতে হবে, যেহেতু আমি এখানে তড়িৎ বিশ্লেষণ করতেছি, তাহলে অ্যানোডে কি ঘটে সেখানেও দেখতে হবে। দেখো তো এই অ্যানোডে কি ঘটবে। অ্যানোডে কিন্তু এই যে অক্সাইড যে আয়নটা আছে, যেহেতু অ্যানোডটা পজিটিভ, এই যে খেয়াল করে অ্যানোডটা পজিটিভ, এই যে অ্যানোডটা পজিটিভ, অ্যানোডটা পজিটিভ, এই যে ক্যাথোড কিন্তু নেগেটিভ, যেহেতু সে পজিটিভ তাহলে সে দেখো এই নেগেটিভ আয়নকে আকর্ষণ করবে, এই নেগেটিভ আয়নকে সে আকর্ষণ করবে। দেখো আকর্ষণ করার পরে এই নেগেটিভটা এখানে চলে আসবে, আসার পরে এখানে আমরা 6টা অক্সাইড আয়ন দিব। আমাদের এইখানে যেহেতু 12টা ইলেকট্রন আছে, তাহলে 12টা ইলেকট্রনের জন্য যেহেতু একটা অক্সিজেন 2টি ইলেকট্রন ছেড়ে দিবে, তাহলে তো এখানে 12টা ইলেকট্রন লাগবে, যেহেতু অ্যালুমিনিয়াম গ্রহণ করবে বা অক্সিজেনকে তো ছাড়তে হবে, নাহলে তো অ্যালুমিনিয়াম পাবে কোত্থেকে। তাহলে অ্যালুমিনিয়াম তো 12টা গ্রহণ করবে, এখানে যেহেতু আমি 4 পরমাণু আয়ন অ্যালুমিনিয়াম দিলাম। তাহলে এখন দেখো এখানে এই যে 12 যে ইলেকট্রনটা বের হলো, এটা কে দিল? এটা দিচ্ছে তোমার অক্সাইড আয়ন। তাহলে কটা অক্সাইড আয়ন লাগবে? একটা অক্সাইড আয়ন তো দুইটার বেশি দিতে পারে না, তাহলে এই যে 6টা অক্সাইড আয়ন লাগবে। 6টা অক্সাইড আয়ন যদি লাগে তাহলে 3 অণু অক্সিজেন হয়ে যাবে। এখন কিন্তু এই যে দেখো অক্সিজেন গ্যাস হয়ে গেল, যে অক্সিজেন গ্যাস, পাশাপাশি দেখো এই যে 12টা ইলেকট্রন সে ছেড়ে দিচ্ছে, এই ছেড়ে দেওয়া ইলেকট্রনই কিন্তু অ্যালুমিনিয়াম আয়নটা কি করছে বা ক্যাটায়নটা গ্রহণ করছে। এখন কিন্তু এখানে যে অক্সিজেনটা ক্রিয়েট হলো বা প্রোডাক্ট হলো, এই যে অক্সিজেনটা প্রোডাক্ট হলো, এই অক্সিজেনটা কিন্তু এই কার্বন দণ্ডের সাথে বিক্রিয়া করবে, খুব ঝামেলা। এই যে কার্বন দণ্ডের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। আবার এটা আমরা আরেকটা রিয়েকশন দিতে পারি, কার্বন মনোক্সাইডও তৈরি হয়, সেটা আবার জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাই দুইটা দেওয়ার দরকার নেই, তুমি একটা রিয়েকশনে দিবা, এই কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া যে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। তাহলে কি হবে? এই কার্বন দণ্ডটা আস্তে আস্তে কি হয়ে যাবে? ক্ষয় হয়ে যাবে, যেহেতু কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এই যে গ্যাস, এটা কিন্তু আস্তে আস্তে উড়ে চলে যাবে। ফলে এই গ্রাফাইট দণ্ডটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে। ক্ষয় হয়ে গেলে তো বিক্রিয়া বন্ধ হয়ে যাবে, অ্যালুমিনিয়াম নিষ্কাশন কিন্তু বন্ধ হয়ে যাবে। ফলে কিছুক্ষণ পর পর এই দণ্ডগুলিকে আবার নতুন করে আবার নতুন দণ্ড দিয়ে, এটা ক্ষয় হয়ে গেল, আবার নতুন দণ্ড দিতে হয়। এই জন্য এখানে বলা হয়েছে এই যে এতে অ্যানোড দণ্ড ক্ষয়প্রাপ্ত হয়, এই জন্য কিছু সময় পর পর অ্যানোড পরিবর্তন করে নতুন অ্যানোড এখানে সংযোগ করতে হয়। আমি তোমাকে বুঝালাম, এবং আমি আজকের যে লেকচারটা নিলাম, এই লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস বা ভিডিওটা আসতেছে পরবর্তী ক্লাসে, সেখানে আমি পড়াবো জিঙ্ক নিষ্কাশন, লোহা নিষ্কাশন, সংকর ধাতু, সংকর ধাতুর ব্যবহার, এবং মরিচা, মরিচা কিভাবে গঠিত হয় তার ব্যাখ্যা, এবং আমি যতগুলো কোশ্চেন বললাম তার সবগুলো কোশ্চেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই ক্লাসটা দেখবেই, পাশাপাশি অপেক্ষায় থাকবে পরবর্তী ক্লাসের জন্য। অনেক ধন্যবাদ। কেমন লাগলো জানাবে, প্রশ্ন থাকলে কমেন্টস করব। ধন্যবাদ।